নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রেস সচিব। নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে আমির খসরু। এলডিসি উত্তরণ আপাতত স্থগিতের পরামর্শ, সরকারকে জাতিসংঘে চিঠি দেওয়ার আহ্বান। কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধের দাবি নাহিদের। আইনের সুযোগ থাকলেও এখনও সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। পোষ্য কোটা স্থগিতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল শাটডাউন কর্মসূচি শিক্ষক কর্মকর্তাদের। নির্বাচন নিয়ে সংশয় শিক্ষার্থীদের, যথাসময়ে আয়োজনের আশ্বাস এসির। এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের সংকটের সমাধান ও শান্তি ফেরার আশা, ইসরায়েলের নিন্দা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। ফেব্রুয়ারির নির্বাচনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ছাত্র সংসদ নির্বাচনের জয়ে বিভোর না থেকে সংসদ ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান তাদের। ঐক্য বিনষ্ট হলে এর দায় নিতে হবে বলেও সতর্ক করেন তারা। আরও বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে সংঘটিত হতে হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ডাকসু ও জাকসু নির্বাচনের পর থেকেই এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভোর না থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি। বলেন, পিআরের দাবিতে যেসব দল মাঠে নেমে জাতীয় নির্বাচনকে শঙ্কায় ফেলতে চায় তাদের রুখে দিতে হবে। কিছু দলকে মাঠে নামিয়ে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে। যদি তাই হয়, এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে কেউ কেউ অনধিকার চর্চা করছেন। সব দলে অপরাধী থাকলেও বিএনপির বিরুদ্ধেই বেশি প্রোপাগান্ডা হচ্ছে। বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো, আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফেসিবাদী সরকারের উগ্র আচরণে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব। ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেয়ার পথ তৈরি হওয়ার আশঙ্কা করছেন খোদ রাজনীতিকরাই। তাই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সহ বিএনপি জামায়াতের বিভাজন নিরসনের উদ্যোগ নিয়েছে এনসিপি, গণ অধিকার সহ 9টি দল। এরই মধ্যে 2টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। এছাড়াও 9 দলের এই ফোরাম থেকে নতুন নির্বাচনী জোট গঠনে আলোচনার ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানবির রূপলের রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে উত্তপ্ত রাজনীতির মাঠ। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত কমিশনের তৃতীয় বৈঠকও ফলশূন্য।
বিশেষজ্ঞ মতামত নিয়ে সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার প্রস্তাবও একমত হতে পারেনি দলগুলো। একই সময়ে দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ করছে জামায়াত সহ ইসলামী দলগুলো। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে এক গোলক ধাঁধার চক্করে দেশের রাজনৈতিক পরিস্থিতি। একভাবে তো সংকট একটা তৈরি হয়েই আছে। এই সংকটটা যদি দূর করতে না পারি তাহলে তৃতীয় ব্যক্তির সুযোগ নেওয়ার কথা তো বলাই যায়। তার চেয়ে বড় কথা, তখন থার্ড পার্টি ছাড়া আমরা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি না পারলে তো থার্ড পার্টি আসবেই। জানি না কতদূর পারবো, কিন্তু ছাড়তে তো হবে। সবাই যদি বলে আমি কিছুই ছাড়বো না, তাহলে তো হতে পারে না। এ অবস্থায় ঐক্যমত কমিশনের সহসভাপতির পরামর্শে বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে 9টি দল। নেতারা বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। দোনোটা প্রসেস ফলো করা যায় কিনা আমরা আশাবাদী যে নেক্সট ঐক্যমত কমিশনের মিটিংয়ের আগেই আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারবো। বিএনপি কেন্দ্রিক এক ধরনের বলয় আছে, জামায়াত ইসলাম এবং ইসলামী দলগুলো এক ধরনের বলয় তৈরি করেছে। আমরা মনে করছি যে যারা মধ্যমপন্থী, যারা গণতান্ত্রিক, যারা বাংলাদেশপন্থী যে সকল দল আছে তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়ানো দরকার। তো তারই অংশ হিসেবে কিন্তু আমরা বিভিন্ন দলের সাথে কথাবার্তা বলছি এবং সংস্কার প্রশ্ন এক জায়গায় আসার চেষ্টা করছি। আলোচনা করেছি এবং আমরা ওখানে 3-4 জনকে দায়িত্ব দিয়েছি যে আমরা বিএনপির সাথে বসবো, জামাতের সাথে বসবো এবং আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা কিভাবে এই ডিস্টেন্স কমিয়ে আমরা একটা জায়গায় আসতে পারি। এর বাইরেও এই দলগুলো একসঙ্গে কোনো নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা এমন প্রশ্নে সম্ভাবনা উড়িয়ে দেননি নেতারা। গণ অধিকার পরিষদ আসলে এককভাবেই জোট করবে নাকি অন্য কোনো দলের সাথে মিলেই জোট হবে, এটাই মুহূর্তে আমরা আসলে ফিক্সড পজিশনে এখনো যাই নাই। একসাথে একীভূতকরণ হবে কিনা, নাকি জোট হবে, নাকি অ্যালায়েন্স হবে, মোর্চা হবে, এটা আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো। এক টেবিলে আলোচনার এই উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক শিষ্টাচারের বহিঃপ্রকাশ বলে মনে করছেন নেতারা। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে জনগণের জন্য সুফল মিলবে বলে মত তাদের। সংস্কারের কার্যক্রমে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে বলেও জানান তিনি। রোববার রাজধানীতে এক জরিপে প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জরিপে দেখা যায় 56% মানুষ পিআর সম্পর্কে জানেন না। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সরগরম রাজনীতির মাঠ। পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দল। বিএনপির অবস্থান ঠিক তার উল্টো মেরুতে। বিশ্লেষকরা পক্ষে বিপক্ষে দিচ্ছেন নানা মত। রাজনৈতিক এমন ডামাডোলের মধ্যে গবেষণা সংস্থা ইনোভেশন পিআর নিয়ে নিজেদের করা একটি জরিপের ফলাফল প্রকাশ করল। রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে সংস্থাটি জানায় পিআর সম্পর্কে জানেন না 56% মানুষ। সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে 21.8% মানুষ আর পিআরের বিপক্ষে 22.2% মানুষ। তাদের এই জরিপে অংশ নেন 10,413 জন নাগরিক। লোয়ার হাউসের পিআর পদ্ধতি ইমিডিয়েটলি যে একেবারেই কাজ করবে না সেটার কিন্তু একটা কনক্লুশন আমরা এই জরিপ থেকে ড্র করতেই পারি। জরিপ কখনোই আপনাকে সঠিক পিকচারটা সবসময় নাও দিতে পারে। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এই জরিপে ভোট নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু স্বৈরাচারু ইলেকশনটা ভালো হবে, 95% ভোট দিতে চাচ্ছে। জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। প্রেস সচিব বলেন, ইতিহাসের সেরা নির্বাচনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগে আগ্রহীরা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক শেষে কথা বলেন তিনি। এলডিসি উত্তোলন আপাতত স্থগিত করা প্রয়োজন, এ বিষয়ে জাতিসংঘের সরকারকে চিঠি দেওয়ার পরামর্শ দেন আমির খসরু। বিজিএমইএ সভাপতি বলেন, এলডিসি উত্তোলন অন্তত 3 বছর পেছানো প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন বা এলডিসি উত্তরণ নিয়ে সম্প্রতি এক্স ও ফেসবুকে মতামত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণ হলে বাংলাদেশ বেশ কিছু ঝুঁকির মধ্যে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। পোশাক শিল্পের বাজার, বৈদেশিক ঋণ, ওষুধ শিল্পের পেটেন্ট নিয়ে বাংলাদেশ বিপাকে পড়তে পারে বলেও জানান তিনি। এমন পরিস্থিতি সামাল দিতে রফতানি বৈচিত্র্যকরণ ও আর্থিক প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার কথা বলেন।
রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিজিএমইএ সভাপতির নেতৃত্বে 11 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আলোচনার বিষয়ে এলডিসি উত্তরণ ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগে আগ্রহীরা জাতীয় নির্বাচনের অপেক্ষায়, আর এলডিসি উত্তরণ আপাতত স্থগিত করা প্রয়োজন। এ বিষয়ে পর্যবেক্ষণের জন্য জাতিসংঘে সরকারকে চিঠি দেওয়ার পরামর্শ দেন তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই তাহলে এই মুহূর্তে এলডিসি স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে, জাতিসংঘকে, যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কিনা। বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ, তবে স্থগিত নয়, এই প্রক্রিয়া অন্তত 3 বছর পেছানোর প্রয়োজন। এছাড়া 20 জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়ন করার বিধান কার্যকর হলে অপব্যবহারের শঙ্কা তার। মাত্র যদি 20 জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তাহলে শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা। বৈঠকে দেশের অর্থনীতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রেজিস্ট্রেশন দিলে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে থাকবেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা। তারা মনে করেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নির্বাচনী যাত্রা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর, এবার জাতিসংঘের 80তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। আর এবারের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে ওই দিন বিকেলে নিউ ইয়র্কে পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরে প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও সফর সঙ্গী হচ্ছেন সরকার প্রধানের। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাতে ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন ও তাসনিম জারা থাকছেন প্রতিনিধি দলে। যুক্ত হবেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নাকিবুর রহমান তারেক। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে রাজনৈতিক নেতাদের আগমনকে কেন্দ্র করে পাল্টে গেছে দৃশ্যপট। এ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা চাই দ্রুত সময়ে নির্বাচন হোক, মানুষের যে ভোটের অধিকার সেটা ফিরে পায়। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া জামাতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমানও মনে করেন বৃহত্তর স্বার্থে বাংলাদেশ যে একতাবদ্ধ সেটি জানান দেওয়ার পাশাপাশি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবেন বিশ্ব দরবারে। সফরসূচি অনুযায়ী 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর অভিবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও 30 তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আতাউর কাউসার। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজ রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন এবং রাতে 1:40 এমিরেটসের একটি ফ্লাইটে তিনি এবং তার সফর সঙ্গীরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন। তো এখন থেকে 7 মিনিট আগে, ঠিক 7 মিনিট আগে তিনি যমুনা ছেড়েছেন, এই মর্মে আমাদের কাছে খবর এসেছে। যে কোনো মুহূর্তে হয়তো আমরা দেখব প্রধান উপদেষ্টার বহরের গাড়ি বিমানবন্দরে প্রবেশ করবেন, অর্থাৎ ভিভিআইপি টার্মিনালে প্রবেশ করবেন। প্রধান উপদেষ্টার সাথে যে সফর সঙ্গীরা রয়েছেন, আমি উল্লেখ করতে চাই যে 6 জন উপদেষ্টা তার সাথে রয়েছেন।
বাংলাদেশের অন্যতম যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। উল্লেখ করার মতন আছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আছেন নায়েবে আমির আব্দুল্লাহ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আছেন এবং প্রত্যেকটি দল থেকেই আরও 3 জন করে নেতৃবৃন্দ এই দলের সাথে যুক্ত হয়েছেন। আমি যেটি বলছিলাম, দেখতে পাচ্ছেন যে অগ্রগামী যে দল অর্থাৎ প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যদি কোথাও ভ্রমণ করেন তাহলে একটি অগ্রগামী দল থাকে, যে অগ্রগামী দলটি মোটরসাইকেলে থাকে। সেই অগ্রগামী দলটি এইমাত্রই বিমানবন্দরে প্রবেশ করেছে ভিআইপি টার্মিনালে। অর্থাৎ তারা কিন্তু এই যে মূল যে বহরটি আসে সেই বহরটি আসার আগে সড়কটিকে তারা সড়কটি একেবারে ক্লিন আছে কিনা, প্রধান উপদেষ্টা বা যে ভিভিআইপি যিনি ভ্রমণ করছেন তার চলাচলের জন্য উপযুক্ত আছে কিনা সেই জিনিসটি তারা দেখেন। এটি আমরা দেখলাম যে মাত্র 3টি মোটরসাইকেলের একটি বহর ভিভিআইপি টার্মিনালের যে পার্কিং সেই পার্কিংয়ে প্রবেশ করেছে এবং পার্কিংয়ের ভেতরে তারা ঘুরে দেখছে যে প্রধান উপদেষ্টার যে গাড়িটি আসবে সেই গাড়িটি এসে ঠিক যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়ানোর মতন স্পেস আছে কিনা সেই পুরো বিষয়টি তারা তত্ত্বাবধান করবেন এবং এখান থেকে তারা জানাবেন যে প্রধান উপদেষ্টার বহরে যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন বা তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে জানানো হবে যে এখানকার পরিস্থিতিটা কি এবং সেই অনুপাতেই প্রধান উপদেষ্টার যে বহর সেই বহর যে কোনো মুহূর্তেই আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রবেশ করবে। তো এই যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ নেতৃবৃন্দ তারা সফর করছেন এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এবং তার যে তার সফর সঙ্গীরা 12টার কিছু পর পরেই বিমানবন্দরে প্রবেশ করেছেন। তারা বর্তমানে ভিভিআইপি টার্মিনালে আছেন। প্রধান উপদেষ্টা এখানে প্রবেশ করার পরে তারা প্রধান উপদেষ্টার সাথেও হয়তো দেখা করবেন, তারপরে একসাথেই একযোগেই হয়তো তারা বিমানে উঠবেন অথবা তারা আগেই বিমানে দুটি জিনিসই ফলো করা হয়, তার সফর সঙ্গীদেরকে আগে বিমানে ওঠানো হয়, পরবর্তীতে প্রধান উপদেষ্টা তার নির্দিষ্ট জায়গায় গিয়ে বসবেন। যেটি দেখছিলাম যে প্রধান উপদেষ্টার বহরের গাড়ি এই যে গাড়িটি প্রবেশ করছে, তো 1:40-এ আমরা যতটুকু জানি যে 1:40-এ তাকে বহন করা যে বিমান এমিরেটস এয়ারওয়েজের যে বিমান সেই বিমানটি এই যে প্রধান উপদেষ্টার গাড়িটি মাত্রই আমাদেরকে অতিক্রম করলো। দেখতে পাচ্ছেন তার আগে পেছনে এসএসএফ এবং সেনা সদস্যদের বহন করা যে গাড়ি সেই গাড়ি আছে। অর্থাৎ প্রধান উপদেষ্টার যে প্রোটোকল সেই পূর্ণাঙ্গ প্রোটোকল নিয়ে প্রধান উপদেষ্টা এই মাত্রই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করলেন ভিভিআইপি টার্মিনাল দিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র অ্যাম্বুলেন্সটি গেল, আরও অনেক আনুষঙ্গিক কর্মকর্তারা তার সাথে থাকেন। প্রত্যেকের গাড়ি বহন নিয়েই এই গাড়িটি এই মাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল দিয়ে ভেতরে প্রবেশ করলো। তো এর মাধ্যমে আসলে দেশ ছাড়ার অর্থাৎ নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করার যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশের মাধ্যমে শুরুটি শেষ হলো। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের নিউ ইয়র্কে যাত্রার যে তথ্য, তার সর্বশেষ তথ্য আমার কাছে। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। রোববার দুপুরে নাহিদকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা শেষে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না। এ ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান, আইনের সুযোগ থাকলেও আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শেষ হইয়াও হইল না শেষ। প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু রোববার জানা যায় এ মামলায় আরও 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী 1 ঘন্টা জেরা করেন নাহিদ ইসলামকে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। নাহিদ ইসলাম আরও বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না উল্লেখ করে বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না।
আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর বলছেন, আইনে বিচারের সুযোগ থাকলেও এখনো সে সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের আরেকজন সমন্বয়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার 6 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জরুরি সিন্ডিকেট সভায় আবারও স্থগিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা। তবে কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ আজ থেকে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন তারা। আন্দোলনের ডামাডোলে রাকসু নির্বাচন নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যথাসময়ে হবে ভোট। পোষ্য কোটা ইস্যুতে 4 দিন ধরে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববারও দিনভর ছিল উত্তেজনা। এদিন বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত হয় জরুরি সিন্ডিকেট সভা। এতে স্থগিত করা হয় পোষ্য কোটা। জানানো হয় উপ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে 5 সদস্যের অভ্যন্তরীণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এর আগে উপ উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার তদন্ত ও পোষ্য কোটার দাবিতে কর্মবিরতি পালন করেন তারা। এতে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। এই তদন্ত কমিটি কোনোদিন আলোর মুখ দেখবে না যতদিন পর্যন্ত এর সুবিচার না পাবো, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকব। সংহতি প্রকাশ করছি যে লাগাতার ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বন্ধ থাকবে, এর একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত। পাশাপাশি ছাত্রদের যে দাবি, সেটাকেও আমি বলি যে সেটা আলোচনার মাধ্যমে একটা সমাধান হতে পারত, অনেক আগেই করতে পারত। আন্দোলনের ডামাডোলে রোববার ক্যাম্পাসে দেখা যায়নি রাকসু নির্বাচনের প্রচারণা। পোষ্য কোঠা যেটা কবর দেওয়া হয়ে গেছিল, ওটা কবর থেকে তুলে নিয়ে আসছিল প্রশাসন, তো ওই কোঠাও কি কবরেই থাকবে, ওটা যেন আর উঠতে না পারে। এটার জন্য যা করা দরকার আমরা স্টুডেন্টরা তাই করবো। পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে টেনেই আনা হয়েছে মূলত নির্বাচনকে বানচাল করার জন্য। বলতে পারছি না আসলে কি হবে এখন। এটা নিয়ে একটা সবার মাঝে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আদৌ কি রাকসু নির্বাচনটা হবে নাকি হবে না। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে যথাসময়েই রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। 25 তারিখের নির্ধারিত তারিখ ঠিক করা আছে, সেটাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের সকল কর্মকাণ্ড শেষ পর্যায়ে প্রায় আমরা সব গুছিয়ে এনেছি। ভোট পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেন নাই। চলতি বছরের 2 জানুয়ারি শিক্ষার্থীদের টানা আন্দোলনে বাতিল হয় পোষ্য কোটা। এরপর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে গত বৃহস্পতিবার কোটা আবারও বহাল হয়, তবে আবার স্থগিত হলো আন্দোলনের মুখে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অন্যদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের একাধিক নেতাকর্মীদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক সাইফুল ইসলাম। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একসঙ্গে রাজপথে আন্দোলন করে আসছে গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া ঢালাওভাবে মামলার আসামি করা অপ্রত্যাশিত। এ বিষয়ে নূর বা অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও মামলা থেকে নাম প্রত্যাহার কিংবা ন্যূনতম দুঃখ প্রকাশ করেনি। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দরা হাসপাতালে যান এবং তাদের শারীরিক খোঁজ দেখুন। যাচাই বাছাই ব্যতীত উল্লেখিত মামলার 6 নম্বর আসামি হিসেবে তাসনিম বিন আজিজকে আসামি করা হয়েছে। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি, তিনি কারো প্ররোচনায় এটি করছেন কিনা সেই জায়গাটাতে আমরা আসলে শঙ্কা প্রকাশ করছি।
বাংলাদেশের ব্যাংক থেকে রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ফিলিপিন্সের ব্যাংকটি থেকে চক্রের তুলে নেওয়া এই অর্থ ফেরানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সিআইডি বলছে, আইনি প্রক্রিয়ায় রিজার্ভ চুরির অর্থ ফেরাতে আশাবাদী তারা। এ মামলায় ৮৬ বার সময় নেওয়া সংস্থাটি বলছে তদন্ত শেষ পর্যায়ে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এ ঘটনায় দায়ের হওয়া মানি লন্ডারিং আইনের মামলা ৯ বছর ধরে তদন্ত করছে সিআইডি। সংস্থাটির তদন্তে উঠে আসে ৫টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে চুরি হওয়া টাকা পাচারে জড়িত ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার সহ বেশ কয়েকজন কর্মকর্তা। আরসিবিসি ব্যাংকে পাচার হয়েছিল চুরির ৮ কোটি ১০ লাখ ডলার। এ বিষয়ে ফিলিপিন্স সরকারের সরবরাহকৃত সাক্ষ্যের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর ওই অর্থ বাজেয়াপ্তের আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। লন্ডনের সিনিয়র স্পেশাল জাজ সিআইডির ইনভেস্টিগেটিং অফিসারের এক আবেদনের প্রেক্ষিতে এই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত 81 মিলিয়ন ডলার সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছে। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, আদালতের আদেশের কপি ফিলিপিন্সের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চক্রের হাতিয়ে নেওয়া রিজার্ভ চুরির অর্থ আরসিবিসি ব্যাংকের কাছ থেকে ফেরত পাওয়া সম্ভব কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যাংকটির কর্মীরাও জড়িত থাকায় এই অর্থ ফেরানোর বিষয়ে আশাবাদী তারা। 81 মিলিয়ন ডলার যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর। ৮৬ বার সময় নিয়েও এ মামলার তদন্ত শেষ করতে না পারলেও সিআইডি প্রধান আবারও দাবি করেন তদন্ত শেষ পর্যায়ে। চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয়, দেশি বিদেশি যে চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহজে আপনারা দেখবেন। চুরির ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এ পর্যন্ত ফেরত এসেছে ৩ কোটি ৪০ লাখ ডলার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ বাড়ির পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভারত সহ আরও ৫ দেশে নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শনিবার রাতভর জাবেদের স্ত্রীর গাড়ি চালক ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশেপাশে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করা হয়। এদিকে ১২০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আরও ৩টি মামলা হয়েছে জাবেদ সহ ২০ জনের বিরুদ্ধে। আর স্ত্রী সহ জাবেদকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক। তার ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়ি ও আশপাশ থেকে এসব নথি জব্দ করা হয়। দুদক বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি বাড়িসহ সম্পদের বাইরে নতুন করে নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়াও তার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। জনাব সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিংয়ের তথ্য প্রমাণ, দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেনটেন্যান্স ব্যয় বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায়। এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। এর মাঝে বিদেশে থাকা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। রেড নোটিশ জারি করতে চট্টগ্রাম আদালত থেকে মিলেছে অনুমতি। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্ত অনুমোদন প্রদান করেছে। এছাড়া ১২০ কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ২০ জনের বিরুদ্ধে ৩টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। দুদক ইতিমধ্যে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তিগত দক্ষতা, বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি ছাড়া আর্থিক খাতকে এগিয়ে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে চীন।
তাদের মতো উন্নতি করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিকল্প নেই। সঙ্গে প্রযুক্তিবিদ্যায় দক্ষ মানব সম্পদও প্রয়োজন। রফতানি আয় 50 বিলিয়ন থেকে 200 বিলিয়ন ডলারে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে বলে জানান ডক্টর আহসান এইচ মনসুর। মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের আবির্ভাবের মধ্য দিয়ে বাজালো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সূচনাধ্বনি। সনাতন ধর্মের শাস্ত্রমতে এই দিনেই মর্তলোকে আসেন দুর্গতি নাশিনী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ চণ্ডীপাঠ ও পূজা অর্চনা। 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনেই তিনি দায়িত্ব পান মহিষাসুর বধের। তাই তো ভক্তদের আশা দেবী দুর্গার আগমনে বিনাশ ঘটবে সকল অশুভ শক্তির। ঢাকের বাদ্যই জানান দিচ্ছে শুরু হয়ে গেছে দেবী দুর্গার মর্তে আসার ক্ষণ। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হলো দেবী পক্ষের। মহালয়াকে ঘিরে রোববার ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে চলে বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। এরপরেই শুরু হয় মহালয়ার ঘট স্থাপন সহ বিশেষ পূজা। তর্পণ প্রভাতের আলোয় দেবী দুর্গার আবির্ভাবেই তো মহালয়া। শারদ প্রভাতে তাই ভক্তের আরাধনা। 1 বছর পরে মা আসছেন আমাদের মাঝে। মহিষাসুরের নাচ দেখলাম, গান শুনলাম। সবার জন্য যেন দেবী সুসংবাদ বয়ে আনে। এদিকে মহালয়া উপভোগে যোগ দেন বিদেশি অতিথিরাও। It is such an honor and privilege to be here to Dhakeshwari temple every time. For a moment we were all transported to the level of divine in the company of Ma Durga. আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন ঘটবে গজ অর্থাৎ হাতিতে চড়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে দুর্গাপূজার ছুটিতে যাত্রীচাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রুটে চলবে 4 জোড়া বিশেষ ট্রেন। রেল কর্তৃপক্ষ বলছে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলাচল করবে বিশেষ ট্রেন। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার নির্বাহী আদেশে মহানবমী ও বিজয়া দশমীর সরকারি ছুটি সহ শুক্র ও শনিবার নিয়ে মিলেছে 4 দিনের ছুটি। এই সময় ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রুটে 4 জোড়া বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেল কর্তৃপক্ষ বলছেন প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে 18টি বগি। তবে নিয়মিত ভাড়ার তুলনায় এসি সিটে 30% ও নন এসি সিটে 20% বাড়তি ভাড়া গুনতে হবে। 30 সেপ্টেম্বর, 1 ও 3 অক্টোবর ঢাকা থেকে রাত 11:30টায় ট্যুরিস্ট স্পেশাল ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 3 ও 4 অক্টোবর বেলা 11:30টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। 30 তারিখ রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা স্টেশন থেকে রাত 10:30টায় ছেড়ে যাবে প্রথম ট্রেন। তো এইভাবে 2 বার যাবে। আবার ঢাকায় ফিরতির জন্য আবার 3 আর 4 তারিখ ট্যুরিস্ট স্পেশাল হিসাবে চলাচল করবে। বাড়তি ভাড়া না হলেও পূজার ছুটিতে বিশেষ ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। এরই মধ্যে 30 সেপ্টেম্বর সকল টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন ট্রেন দিতে আছে পূজা উপলক্ষে ভালো সুন্দর শুনুম দেখুম যামু। আমাদের যাতায়াতের সুবিধা হবে, যানজট কম হবে। 30 তারিখ এই টুরিস্ট স্পেশাল টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে। আপনারা সেটা অনলাইন দেখতে হবে। তো এইভাবে পর্যায়ক্রমে এই টিকিটগুলো সোল্ড আউট করা হবে। এদিকে সচিবালয়ে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মণ্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে মণ্ডপে পাহারায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানান উপদেষ্টা। এটারে কিভাবে রোধ করা যায়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয় বাড়াতে হলে কাস্টমসে হয়রানি বন্ধ, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং উপযুক্ত প্রশিক্ষণ দরকার। এজন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা। এসএমই ফাউন্ডেশন আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব দাবি তুলে ধরেন ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা।
রাতারাতি পুরো সিস্টেমে পরিবর্তন আনা সম্ভব নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানান, নির্দিষ্ট কিছু সমস্যার সমাধানে কাজ করবে সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই পণ্য রফতানিতে বৈচিত্র্যকরণে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সংকট ও সম্ভাবনা জানতে গোল টেবিল বৈঠকের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। রোববার সকালে আগারগাঁও পর্যটন ভবনে রফতানি সহজীকরণ ও বিশ্ববাজারের সঙ্গে সম্পর্ক স্থাপন শীর্ষক বৈঠকে অংশ নেন দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তারা। এই সময় কাস্টমস জটিলতার কথা তুলে ধরেন তারা। এছাড়া ওয়ান স্টপ সার্ভিস চালু করা, কর নীতির জটিলতা ও প্রশিক্ষণের ব্যবস্থা সহ নানা দাবি তুলে ধরেন উদ্যোক্তারা। এইচএস কোড ইন্ডাস্ট্রির জন্য যে কোডটা, সেটা কিভাবে হাউ পসিবল যে এসএমইর জন্য আমার জন্য সেই কোডটা হয় এবং সেই কোড ধরে আমাকে ব্যাট চায়। যখনই কোনো আইটি প্রজেক্ট নেওয়া হয়, সফটওয়্যার প্রজেক্ট, তারা এই ধরনের কথা বলে এতে সফটওয়্যার মানে বা ডিজিটালাইজেশন মানে এটা আগের গভর্নমেন্টের জিনিস, এই জিনিসটা নেওয়া যাবে না। এক্সপোর্টেবল প্রোডাক্টের জন্য আমরা যে ম্যাটেরিয়ালটা আমরা ইম্পোর্ট করি সেটা যদি আমরা যে কমন একটা বন্ড ফ্যাসিলিটি যেটা এসএমইরা অ্যাফোর্ড করতে পারবে, এবং এই বন্ড শুধু হলেই হবে না, এটার মেইনটেনেন্সও আমাদেরকে ইজি করতে হবে। বৈঠকে রফতানি বিষয়ক জটিলতা নিরসনে নির্দিষ্ট কিছু বিষয় সামনে রেখে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এটা একটা পুরো ভন্ডামি, আমাদের কোনো মিল নাই between export diversification as a principle, as a policy আর আমাদের কাজ। সিস্টেম ওয়াইড হয়তো চেঞ্জ আনতে পারবো না, কিন্তু স্পেসিফিকলি একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা যদি আমরা স্পেসিফিক অ্যাকশন নিতে পারি এই আগামী 2-3 মাসের মধ্যে, তাহলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারবো। এই সময় সরকারের নীতি সহায়তা পেলে আন্তর্জাতিক বাজারে দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। উদ্যোগ নেয়ার অনিচ্ছা ও বিনিয়োগে বাধার কারণে গার্মেন্টস শিল্প ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার বিসিআই আয়োজিত মেলার সমাপনী দিনে এ কথা বলেন তিনি। পণ্যের বহুমুখীকরণে সংখ্যা না বাড়িয়ে আলোচকরা বলেন, ক্যাপিটাল মেশিনারিজের আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনে জোর দিতে হবে। আপনি টয়োটা করোলা গাড়ি চলবেন না, V8 চলবেন না, প্রিমিয়ার চলবেন না, মার্সিডিজ চলবেন না, BMW চলবেন না, মাজদা চলবেন না, এলিয়ন চলবেন, এইভাবে আপনার দেশে কোনোদিনও গাড়ি শিল্প তৈরি করবে না। আপনাকে সাময়িক সময়ের জন্য বৈচিত্র্যকরণ করতে হবে। এত বৈচিত্র্য দিয়ে আপনার ইকোসিস্টেম বিল্ড হবে না। আপনাকে সুনির্দিষ্ট করতে হবে যে না, আগামী 10 বছর আমি একটা টাইপের গাড়িতে চলব। লন্ডনের টাওয়ার হ্যামলেটসে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। এখানকার মেয়র, এমপি থেকে শুরু করে কাউন্সিলের শীর্ষ পদে রয়েছেন বাংলাদেশিরা। স্থানীয় সময় শনিবার এই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন নগর ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো টাওয়ার হ্যামলেটসে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। স্থানীয় সময় শনিবার লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন নগর ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন সর্বাধিক বাংলাদেশি। 250 বছর আগে হাসপাতাল হিসেবে নির্মিত ঐতিহাসিক এই ভবনটি এখন রূপ নিয়েছে আধুনিক নগর ভবনে। সকাল থেকে ভবনের সামনে ছিল উপচে পড়া ভিড়। কাউন্সিলের কর্মকর্তারা অতিথি ও স্থানীয়দের নিয়ে ঘুরে দেখান নতুন এই নগর ভবন। উদ্বোধন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এই প্রতিষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত। এটি উপভোগ করুন, ভ্রমণ করুন, দেখুন আমাদের ঐক্য, আমাদের বৈচিত্র্য, উদযাপন করুন এই অর্জন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা। একই সময়ে 2 ডেপুটি ইয়ং মেয়র খাদিজা দিরির এবং ইপ্তি ভুইয়া বাংলায় লেখা নাম ফলক উন্মোচন করেন। পুরনো হাসপাতাল থেকে নগর ভবনে রূপান্তরের পর 2025 সালে দ্য রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস থেকে 2টি মর্যাদাপূর্ণ পুরস্কারও অর্জন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এছাড়া কাউন্সিলের 60 বছর পূর্তি উপলক্ষে চেম্বার হলে কাটা হয় বিশাল কেক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
লন্ডনে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যে মাটিতে জুলাই আন্দোলনে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও সংগ্রামী যোদ্ধাদের অবদান স্মরণ করা হয়। আন্দোলনে বিরচিত ভূমিকার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক এবং প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদ। এ সময় আগত অতিথিরা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য প্রবাস থেকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ইতিবাচকভাবে তুলে ধরতে আগামী শনিবার কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া ২০২৫। এই উৎসবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা। শনিবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই উৎসবে থাকবে বিভিন্ন খাতের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের স্টল। এই ফেস্টিভ্যাল দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা। সফরসঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির ৬ নেতা ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রেস সচিব। এবং কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধের দাবি নাহিদের। আইনের সুযোগ থাকলেও এখনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন।